Hello students, welcome back to our channel. আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা হবে আশা করি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সাইকোলজি এমসিকিউ ফর ডব্লিউবিএসএসসি, পিওয়াইকিউ নয়। আমরা কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব, 10টা এমসিকিউ নিয়ে। যে তোমরা জানো তোমাদের ফিলোসফি সাবজেক্টের মধ্যে সাইকোলজি পড়তে হয় এবং তার কিছু ইউনিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখে নেব যে কি আছে। প্রথম প্রশ্নটা আশা করি সবাই দেখতে পাচ্ছ যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করাই হলো শিখন প্রক্রিয়া। শিখন সংক্রান্ত এই মতবাদটি কার? অ্যাজ ইউজুয়াল আমাদের 4টে অপশন রয়েছে, যে থর্নডাইক, প্যাভলভ, ওয়াটসন এবং ব্রুনার। আমাদের চ্যানেল থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে আগের ভিডিওটা আপলোড করা হয়েছিল এসএসসি রিলেটেড, সেটা বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি। সেখানে কিন্তু আমি তোমাদের বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরির মধ্যে থর্নডাইক, প্যাভলভ এই দুটো ডিটেলে বলার চেষ্টা করেছিলাম। এবং যারা ক্লাস করেছো বা যারা ক্লাস করোনি, যারা করেছো তারা জানবে যে থর্নডাইক বলছেন যে লার্নিং ইজ আ ফরমেশন অফ বন্ড বিটুইন স্টিমুলাস এবং রেসপন্স। তার মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা হলো শিখন। শিখন সংক্রান্ত এই মতবাদটি দিয়েছেন থর্নডাইক। তো এটা আমার আলাদা করে বাকি অপশনগুলো ব্যাখ্যা করার দরকার নেই, কারণ কিছু প্রশ্ন আমাদের অ্যাজ ইট ইজ মনে রাখতে হয়। সেগুলো স্ট্যাটিক প্রশ্ন, যেরকম সংজ্ঞা, বই, গ্রন্থ, তার রচয়িতা। তো বাকি অপশনগুলো কেন নয় এটা আলাদা করে আশা করি বলতে হবে না। তো থর্নডাইক হচ্ছেন যে এই মতবাদটি দিয়েছিলেন, বা শিখন সম্পর্কে ওনার মতটাকে আমরা আরেকটা নামেও জানি, যেটা হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শেখা। তো এই দুটো আমরা মনে রাখবো, ঠিক আছে? তো চলো দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। দেখো, নিম্নলিখিত সূত্রগুলির মধ্যে কোনগুলো থর্নডাইকের শিখন সংক্রান্ত মুখ্য সূত্র? আমি আবারও কথাটা রিপিট করছি যে এর আগের লেকচারে আমরা বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি যখন আলোচনা করছি তখন কিন্তু আমি তোমাদের ডিটেলে পড়িয়েছি যে থর্নডাইকের সূত্রগুলো, মানে থর্নডাইকের পরীক্ষা, বেড়ালকে নিয়ে পরীক্ষা করছেন, তার থেকে উনি কিছু সূত্র দিচ্ছেন, যেগুলোর মধ্যে 3টে হচ্ছে মুখ্য সূত্র এবং 5টা হচ্ছে গৌণ সূত্র। এবং তাহলে যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র এবং প্রস্তুতির সূত্র, এই 3টে হচ্ছে আমাদের শিখন সংক্রান্ত মুখ্য সূত্র। তাহলে এর অ্যান্সার হবে এখানে ক, খ এবং গ, ঠিক আছে? যদিও এর আগে আমি ডিটেলে বলেছিলাম যখন শিখন থিওরিটা বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছি তাই শর্টে একটু বলে দেব যে ফললাভের সূত্রটা আমরা কি দেখেছিলাম, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোজনটা যদি তৃপ্তিদায়ক হয় বা ফলটা যদি তৃপ্তিদায়ক হয় তাহলে সেটা আরো দৃঢ় হয়, এবং না হলে সেটা ক্রমশ মানে কি বলবো শিথিল হয়ে যেতে থাকে বা দুর্বল হয়ে যেতে থাকে বা বিলুপ্ত হয়ে যেতে থাকে, যেটাই বলো না কেন। তারপর অনুশীলনের সূত্রটাও কি, না উদ্দীপকের সঙ্গে তার প্রতিক্রিয়ার যেটা করানো হচ্ছে, যে শিখন করানো হচ্ছে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে সংযোগ স্থাপনটা যেটা হচ্ছে সেটা বারবার করাতে হবে। বারবার করানো মানে সেটা মানে ধরো কয়েকদিন করলে তারপরে বেশ কিছুদিন করলে না বা করানো হলো না, তখন কিন্তু সেই সংযোগটা শিথিল হয়ে যায়, ঠিক আছে? তার জন্য বলেছিলাম যে অনুশীলনের সূত্রটা যখন পড়বে তখন থর্নডাইক দুটো কথা বলছেন, যে ল অফ ইউজ এবং ডিসইউজ, বা ল অফ ইউজ বা আনইউজ, ওকে, ইউজ এবং আনইউজ। তো এই আনইউজ মানে যেটা কি, না অনভ্যাসের সূত্র, একটা অভ্যাসের সূত্র, একটা হচ্ছে অনভ্যাসের সূত্র,
ঠিক আছে। তারপর হচ্ছে প্রস্তুতির সূত্র। প্রস্তুতির সূত্রটা কি না, ল অফ রেডিনেস, যেখানে কি হচ্ছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন সংযোগ স্থাপিত হচ্ছে তখন দৈহিক এবং মানসিক প্রস্তুতির থাকার দরকার আছে শিক্ষার্থী। কোন একটা শিক্ষার্থী ধরে নাও যে শিক্ষার্থীকে যদি হয়তো সে এখন অন্য বিষয় পড়তে চাইছে, তাকে যদি তার গার্জেন বা যে কেউ জোর করে মানে যে বিষয় পড়তে চাইছে না তাকে সেই বিষয়টা এখন জোর করে পড়ায়, বা যে কাজটা ধরো এখন সে হয়তো এখন একটু ব্রেক নিতে চাইছে এবং তাকে যদি জোর করে মানে বলা হয় যে তুমি এখনই পড়ো বা এটা এখনই করতে হবে এই কাজটা, তাহলে কিন্তু তার মধ্যে একটা অনীহা সেই কাজের মধ্যে আসে এবং সেটা অতটা তৃপ্তিদায়ক হয় না, বিরক্তি আসে, ফলে কাজটা ফলপ্রসূ হয় না। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তাহলে মুখ্য সূত্র। এবং গৌণ সূত্র কোনগুলো বলেছিলাম যে মানসিক যে অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, তারপর হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, এগুলো হচ্ছে গৌণ সূত্রের মধ্যে পড়ছে। কাজে এখানে অ্যান্সার হবে আমার ক, খ এবং গ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর এখানে দেখো ওপরের সবকটি, এই ওপরের সবকটি বা অল অফ দ্য অ্যাভাব, এগুলো কিন্তু আমাদের খুব কনফিউজড করার জন্য দেয়। এবং যখন ধরো আমাদের কোনো একটা অ্যান্সার জানা থাকে না, আলটিমেট সেই পর্যায়ে গিয়ে তখন কিন্তু আমরা এটা দিতে বাধ্য হই। কিন্তু সবসময় যে উপরের সবকটি বা অল অফ দ্য অ্যাভাব দেওয়া থাকবে মানে সেই উত্তরটাই সঠিক হবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তো বি কেয়ারফুল। তারপর দেখো 3 নম্বরেরটা কি বলছে যে প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত পরীক্ষায় অনুবর্তনের পূর্বে ঘণ্টাধ্বনিটা কি? তো আগের দিন তোমাদের ক্লাসে আমি এটাও বলেছিলাম, প্যাভলভও পড়িয়েছিলাম ডিটেলে, এবং কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। দেখো বইতে ডিটেলে থিওরি আছে এবং অনেক জায়গায় পড়বে পাবে, কিন্তু কোন কোন জায়গাগুলো খুব ভাইটাল, যেগুলো আমাদের মনে রাখতেই হবে। তুমি প্যাভলভের থিওরি পড়ে চলে গেলে যে একটা কুকুরের ওপর পরীক্ষা করেছেন, প্যাভলভ একজন শারীরবিজ্ঞানী, প্যাভলভের অনুবর্তনকে আমরা প্রাচীন অনুবর্তন বলছি। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি ঘুরিয়ে দিয়ে দেয় যে আমি যখন ক্লাসে বলেছিলাম যে বিফোর কন্ডিশনিং, ডিউরিং কন্ডিশনিং অ্যান্ড আফটার কন্ডিশনিং এর ক্ষেত্রে আমার কোনটা কি উদ্দীপক বা কোনটা কি প্রতিক্রিয়া সেটা যদি জানা না থাকে, বা এইখান থেকে যদি এত ডিপে প্রশ্ন দেয়, তাহলে কিন্তু এই অ্যান্সার করে আসতে পারবে না। তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে, পরীক্ষার হলে বসে মনে করবে যে এটা উদ্দীপক না এটা প্রতিক্রিয়া না এটা নিরপেক্ষ উদ্দীপক। কাজেই থিওরি সম্পর্কে কিন্তু ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার থাকার দরকার আছে। এবং যারা ভিডিওটা দেখেছো তাদের থ্যাংক ইউ, অনেকেই দেখেছো, এবং যারা দেখোনি মনে করছো দেখার দরকার আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে দেখে নিন, এবং চ্যানেলে আরো অনেক ভিডিও আপলোড করা হবে ধীরে ধীরে, তোমাদের উপকারী হবে দেখলে আশা করি। তো যাই হোক, এখানে দেখো 3টে ফেজের কথা আমি আগের দিন পড়িয়েছিলাম, সেখানে অনুবর্তন কি সব ডিটেলে আছে। এখানে শুধু অ্যান্সার কোয়েশ্চেন রিলেটেড যেটুকু আলোচনা করার ওইটুকুই আমি করব, যে ঘণ্টাধ্বনিটা কি অনুবর্তনের পূর্বে মানে বিফোর কন্ডিশনিং। ঠিক আছে, 3টে ফেজে আলোচনা হবে, বারবার বলছি হয়েছে যে বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার। তো বিফোর কন্ডিশনিং এর ক্ষেত্রে ঘণ্টাধ্বনিটা কি? তো দেখো বিফোর কন্ডিশনিং এর ক্ষেত্রে যেহেতু বলা আছে, তো বিফোর কন্ডিশনিং এ কি হচ্ছে যে অনুবর্তন প্রক্রিয়ায় কি হয় না আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। তো আচরণটা তখনও নিয়ন্ত্রণ করা হয়নি। তো সেক্ষেত্রে দেখো যদি একটা কুকুরের সামনে বা বিড়ালের সামনে, যার সামনেই বলো না কেন, খাবার যদি দেওয়া হয়, সেই খাবার দেখে তার কুকুরটা লালাক্ষরণ হবে। এটা তার স্বাভাবিক উদ্দীপকের ফলে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, এখানে কোনো কন্ডিশনিং এর কথা আসছে না। সেম ভাবে কুকুরের সামনে যদি ঘন্টার ধ্বনি শোনানো হয়, ঘন্টা বাজানো হয়, বেল দেওয়া হয়, তখন কিন্তু তার লালাক্ষরণ হবে না, কারণ ঘন্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের কিন্তু ওইভাবে কোনো সম্পর্ক নেই। এখানে সম্পর্কটা তৈরি করা হচ্ছে, আমরা ট্রেন করছি, মানে প্যাভলভ করেছেন, এটাই দেখিয়েছেন যে বারবার যখন ডিউরিং কন্ডিশনিং এর ক্ষেত্রে কি হচ্ছে, বারবার ঘন্টাধ্বনির সঙ্গে খাবারকে নেওয়া হচ্ছে, তার
পরে গিয়ে দেখা যাচ্ছে যে অনুবর্তনের পরে কি হচ্ছে না, একটা টাইম আসছে যে ঘন্টাধ্বনি শুনলেই কিন্তু কুকুরটার লালাকরণ হচ্ছে, সে ওইভাবে ট্রেন হয়েছে। এটা কিন্তু তার স্বাভাবিক কোনো উদ্দীপকের বলে স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। কাজেই অনুবর্তনের পূর্বে যখন আমি বলছি তখন কিছু হয়নি, অনুবর্তন ঘটানো হয়নি বা তাকে সেইভাবে ট্রেন করা হয়নি। তো অনুবর্তনের পূর্বে সেক্ষেত্রে ঘণ্টাধ্বনি কিন্তু নিরপেক্ষ উদ্দীপক। এখানে সেটা কিন্তু কোনো অননুবর্তিত উদ্দীপক নয়। এখানে অনুবর্তিত উদ্দীপকটা কোনটা বলো তো, যে ফুড, খাবার দেখে তার যে লালাক্ষরণ সেটা হচ্ছে অননুবর্তিত প্রতিক্রিয়া, এবং নিরপেক্ষ উদ্দীপককে এখানে না ঘণ্টাধ্বনি। এখানে নিরপেক্ষ উদ্দীপক হচ্ছে ঘণ্টাধ্বনি, যেটা দেখে কিন্তু বা যেটা শুনে কিন্তু কুকুরের লালাক্ষরণ হচ্ছে না। ঠিক আছে। আর এখানে অনুবর্তিত প্রতিক্রিয়াটা কি, অনুবর্তনের পরে এই ধরনের প্রতিক্রিয়াটা হচ্ছে। কাজে অনুবর্তনের পূর্বে যখন আমাকে প্রশ্ন দিয়েই দিয়েছে, কাজে এই অপশনটা আমার দেখার আর দরকার নেই। এখানে আমি এই তিনটে দেখবো। এখানে আমি জানলাম আমার খাবারটা হচ্ছে এখানে অনুবর্তিত উদ্দীপক, মানে সেটা হচ্ছে আমার স্বাভাবিক উদ্দীপক, এবং লালাকরণ হচ্ছে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া, এবং নিরপেক্ষ উদ্দীপক কোনটা এখানে না ঘণ্টাধ্বনি। ক্লিয়ার? দেন নেক্সট প্রশ্নে আমরা যাই। দেখো, এই ধরনের প্রশ্নগুলো আমাদের স্ট্যাটিক প্রশ্ন, আবারও বলছি যে গ্রন্থ, সংজ্ঞা, এগুলো হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে। এগুলো আমাদের মানে মুখস্থই করতে হবে, আমাদের রোড লার্নিং করতে হবে। যদি আমি বলি টিচিং এর ভাষায়, এগুলো আমাদের মানে কি বলবো, বোঝার কিছু ব্যাপার নেই, রাইট? তো ডি অ্যানিমা গ্রন্থটি কার? ডি অ্যানিমা গ্রন্থটি হচ্ছে অ্যারিস্টটলের গ্রন্থ। কেন অপশন দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এর মধ্যে অ্যারিস্টটলের গ্রন্থ, কারণ এটা হচ্ছে অ্যারিস্টটলের একটা সাইকোলজি রিলেটেড গ্রন্থ এবং খুব ফেমাস গ্রন্থ ডি অ্যানিমা। ওকে, তো ডি অ্যানিমা গ্রন্থের রচয়িতা হচ্ছেন অ্যারিস্টটল। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, এর জন্য বি প্রিপেয়ার, যে বইয়ের নাম তুলে প্রশ্ন দিয়ে দেবে, রাইট? কোটেশন তুলে প্রশ্ন দিয়ে দেবে। তো এই ধরনের প্রশ্নের জন্য তোমরা রেডি থেকো। ওকে, এবং এর জন্য তোমাদের মুখস্থই করতে হবে, এগুলো বোঝানোর আমাদের কিছু আলাদা করে থাকে না। এই প্রশ্নটাকে দেখো, এই প্রশ্নটা আমি ফ্রেম করেছি এইভাবে, আশা করি বুঝতে পারছো এটা কোন জায়গা থেকে। এটা মনোবিজ্ঞানের যে মেথডস অফ সাইকোলজি, মনোবিদ্যার যে পদ্ধতি, সেখান থেকে এই প্রশ্নটা আমি দিয়েছি বা ফ্রেম করেছি। তো এখানে দেখো যে প্রশ্নটা আছে যে তোমার মা তোমার সামনে চুপচাপ বসে আছেন, তুমি দেখে ধরে নিলে যে তার কিছু হয়েছে, যেমন মন খারাপ। এক্ষেত্রে তুমি মনোবিদ্যার কোন পদ্ধতি অবলম্বন করলে? এখানে মা দেওয়া আছে, এখানে যে কেউ দেওয়া থাক না কেন, বন্ধু হোক, বান্ধব হোক, বাবা হোক, ঠাকুমা, ঠাকুরদা, ভাই বোন, যাই থাকুক না কেন, কেউ তোমার সামনে রয়েছে, সে এমন আচরণ করছে যেটা থেকে তুমি অ্যাজিউম করছো, ধরে নিচ্ছ বা অনুমান লাগাচ্ছ যে তার কিছু হয়েছে এবং মন খারাপ হয়েছে। যেরকম আমাদের সামনে কেউ কাঁদলে স্বাভাবিকভাবে যদি কেউ কাঁদে তো আমরা ভাবি যে তার মন খারাপ হয়েছে, বা সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে, সে হয়তো খুশি হয়ে কাঁদছে, সেটাও হতে পারে। তো এগুলো ব্যারিয়ার্স এর মধ্যে পড়ছে, এটা আমি আসছি না। কিন্তু এখানে কোন পদ্ধতি অবলম্বন করলে? এখানে অবভিয়াসলি তুমি তার কেস স্টাডি করছো না, তার কেস হিস্ট্রিকে তুমি স্টাডি করছো না, পরীক্ষণ করছো না, মানে এখানে তুমি কোনো এক্সপেরিমেন্ট করছো না যে তো মন খারাপ হয়েছে, না এক্সপেরিমেন্ট করতে যাই, চলো এক্সপেরিমেন্টাল মেথড এখানে আমি অ্যাপ্লাই করব না। সাধারণভাবে আমার সামনে যদি কেউ কাঁদে বা আমার সামনে কেউ চুপচাপ করে বসে থাকে, তো সেটা নিশ্চয়ই আমার অন্তর্দর্শন নয়। আমি আমার অন্তর্দর্শনের দ্বারা নিজের মনে যে ক্রিয়া প্রতিক্রিয়া আমার ঘটে চলেছে, কার্যকলাপ, সেটাকে আমি প্রত্যক্ষ করতে পারছি বা জানতে পারছি। এক্ষেত্রে আমি কি করছি না, এক্ষেত্রে আমাদের কি হয় না, পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন, যে আমি দেখছি, দেখে আমি অনুমান করছি যে হ্যাঁ আমারও এরকম হয়েছে, আমারও কিছু হলে আমি চুপচাপ বসে থাকি, মুড সুইং হয়, মন খারাপ হয়, কাঁদি, যাই হোক না কেন, তো ওরও এটা হয়েছে বলে ওই ধরনের আচরণ করছে। তো এখানে এই অ্যান্সারটা এই জন্য হবে পর্যবেক্ষণ। আশা করি ক্লিয়ার, এটা খুব সোজা, এবং প্রশ্নটা ফ্রেম করেছি এইভাবে যে যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন দিলে তোমরা করে আসতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? দেন পরের প্রশ্নে আসছি। এটা একটা গুড কোয়েশ্চেন। দেখো, এই প্রশ্নটা স্মৃতি থেকে এসছে, স্মৃতির ওপরে খুব তাড়াতাড়ি লেকচার তোমাদের আপলোড হবে। যে যে টপিকগুলো স্মৃতিতে আমাদের মেনশন করা আছে এসএসসি সিলেবাসে,
আমি ওই টপিকগুলো নিয়েই আলোচনা করব ওই ভিডিওটাতে, এবং সেটা তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমরা নিজেরাই উপকৃত হও। আশা করি তোমরা উপকৃত হবে। তো যাই হোক, এই এমসিকিউ আমরা ভীষণভাবে পরিচিত এই এমসিকিউ এর সঙ্গে, মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের যাদের কম্পিটিটিভ এক্সাম দাও বা আমরা যারা দিই তাদের জন্য, যে কি না মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এটা কি, প্রশ্নটা কি আছে যে দেখো এমসিকিউ এ 2 বা ততোধিক উত্তর দেওয়া থাকে, তার মধ্যে ঠিক উত্তরটা আমাদের বেছে নিতে হয়। প্রশ্নটা হচ্ছে এটা। তো কি ধরনের প্রশ্ন এই এমসিকিউটা, কি ধরনের প্রশ্ন? তো স্মৃতি যখন তোমাদের আমি পড়াবো সেখানে আমি ডিটেইলে আলোচনা করব যে স্মরণ ক্রিয়া, তার যে উপাদান। এখন জাস্ট বোঝানোর জন্য এটুকু বলি যে স্মরণ ক্রিয়ার বিভিন্ন উপাদান রয়েছে, যে এনকোড করা, স্টোর করা, রিট্রিভাল করা, মানে সংকেত যুক্তকরণ, সংরক্ষণ, পুনরুত্থাপন, এগুলো রয়েছে। তো এই প্রথমত এটা তাহলে এই 3টে অপশনই আমরা জেনে নিলাম, যে সংকেত যুক্তকরণ, তারপরে হচ্ছে যে স্টোরেজ বা সংরক্ষণ এবং পুনরুত্থাপন। তাহলে এবং এই যে পুনরুদ্বেগ এবং প্রত্যাভিজ্ঞা, এগুলো হচ্ছে স্টোরেজের পার্ট বা সংরক্ষণের পার্ট। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার করলাম যে পুনরুদ্বেগ এবং প্রত্যাভিজ্ঞা বা রিট্রিভাল এবং রিকল, রাইট? রিট্রিভাল এবং রিকল, সরি রিট্রিভাল নয়, মানে রিকল আর রেকগনিশন, রিকল আর রেকগনিশন, রিকল আর রেকগনিশন, এই দুটো আমার কিসের পার্ট? এই দুটো আমার রিকলের রিট্রিভালের পার্ট, মানে এটা হচ্ছে আমার পুনরুত্থাপনের পার্ট। মানে দুটো ভাগ, মানে স্টোরেজের মধ্যে আমি যদি দেখি যে সেখানে আমি কি দেখছি, স্টোরেজের মধ্যে আমি লং টার্ম এবং শর্ট টার্ম মেমরি দেখছি, কিন্তু পুনরুত্থাপনের মধ্যে আমি যদি দেখি যে রিট্রিভালের মধ্যে রিকল এবং রেকগনিশন, মানে পুনরুদ্বেগ এবং প্রত্যাভিজ্ঞা। তো বাংলা টার্মগুলো একটুখানি তোমরা দেখে রেখো। পুনরুদ্বেগ করা, প্রত্যাভিজ্ঞা টার্মটার সাথে আমরা পরিচিত, পুনরুদ্বেগটা অতটা আমরা বলি না, আমরা রিকলটার সাথেই বেশি পরিচিত। তার জন্য টার্মগুলো একটু গুলিয়ে যেতে পারে, তার জন্য একটু দেখে রাখবে যে প্রত্যাভিজ্ঞাকে আমরা কি বলি না, প্রত্যাভিজ্ঞাকে আমরা বলি রেকগনিশন, রাইট? তো এই যে অ্যান্সারটা, তাহলে আমরা বুঝতে পারলাম এটা সংকেত যুক্তকরণ নয়। তো এমসিকিউ এ 2 বা ততোধিক উত্তর থাকে, সেটা উত্তরটা ঠিক মতো বেছে নিতে হয়। এটা কি, এটার অ্যান্সার হবে আমার প্রত্যাভিজ্ঞা। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, প্রত্যাভিজ্ঞাটা আমার অ্যান্সার। কেন প্রত্যাভিজ্ঞা? কারণ দেখো এমসিকিউ এর মধ্যে আমার অপশন থাকে। এবং কেন পুনরুদ্বেগ বা রিকল নয় সেটাও আমি বলছি, যে প্রত্যাভিজ্ঞা এখানে কি হচ্ছে, এমসিকিউ এর মধ্যে আমার অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আমি আইডেন্টিফাই করছি যে কোনটা আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? তার জন্য এটা কি হচ্ছে, যে জ্ঞাত মানে বিষয় আমি জানি, সেটাকে আমি চিনে নিচ্ছি, চিনতে পারা, সেটাকে আমার প্রত্যাভিজ্ঞা বলছে, জ্ঞাত কোনো বিষয়কে চিনতে পারা। এবং আরেকটা প্রশ্ন হতে পারে যে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ কিন্তু, এই ধরনের প্রশ্ন কিন্তু তখন কিন্তু, যদি তোমাদের প্রশ্ন দেয় যে শূন্যস্থান পূরণ কি জাতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ কিন্তু রেকগনিশন বা প্রত্যাভিজ্ঞা জাতীয় প্রশ্ন নয়। শূন্যস্থান পূরণ হচ্ছে আমার রিকল জাতীয় প্রশ্ন, কারণ সেখানে কিন্তু তোমাকে কোনো অপশন দেওয়া থাকছে না, মানে তুমি দু জায়গাতেই পূর্বের বিষয়কে মনে করছো, কিন্তু তুমি এখানে আইডেন্টিফাই করছো, চিনে নিচ্ছ অপশনের মধ্যে থেকে। তার জন্য এটা হচ্ছে তোমার প্রত্যাভিজ্ঞা। আর শূন্যস্থানে হচ্ছে যে তোমাকে মনে করতে হচ্ছে, দেন তুমি অ্যান্সারটা লিখতে পারছো, তাহলে সেটা হচ্ছে তোমার রিকল জাতীয় প্রশ্ন। ক্লিয়ার? এখানে সরি, এখানে একটুখানি বানানটা, মানে আমি প্রত্যাভিজ্ঞার পাশে তখন রিকলটা লিখে দিয়েছিলাম, তার জন্য সরি। রিকলটা হবে পুনরুদ্বেগ আর রেকগনিশন হচ্ছে প্রত্যাভিজ্ঞা, রাইট? এবং এটা কিসের ভাগ আমরা জানলাম, এটা হচ্ছে পুনরুত্থাপনের ভাগ, ঠিক আছে? আর তাহলে টোটাল যদি আমরা স্মরণক্রিয়ার উপাদান দেখি, তাহলে 3টে উপাদান আমরা পাই। আর একবার বলে দিচ্ছি, যদি কনফিউজড হয়ে থাকো
ক্লিয়ার করে নাও যে সংকেতযুক্তকরণ, সংরক্ষণ এবং পুনরুত্থাপন। পুনরুত্থাপন মানে কোনো স্মৃতিতে আমার তথ্য আছে, তাকে যখন আমি মনে করতে পারছি বা প্রয়োজনে আমি তাকে স্মরণ করতে পারছি। এবং পুনরুত্থাপনের ভাগ হচ্ছে এই পুনরুদ্বেগ এবং বোধবিজ্ঞান। ক্লিয়ার? এটা যখন আমি স্মৃতি পড়াবো বা স্মৃতির লেকচার যখন আসবে তখন তোমরা দেখো যে সেখানে আরো ভালোভাবে ডিটেলে আমি সেখানে বলবো। এবং ওপরে সবকটি নয়, এটা আশা করি বুঝতেই পারছো। তারপর হচ্ছে যে দেখো 7 নাম্বারটাও কি, এটাও স্মৃতি থেকে প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ যে কোন ধরনের স্মৃতিকে কার্যকরী স্মৃতি বলা হয়। এটাও আমি যখন তোমাদের স্মৃতির পোর্শন থেকে ক্লাস নেব তখন কিন্তু আমি ডিটেলে পড়াবো। এখন প্রশ্নটা যেটা আছে সেটুকু বলে দিই যে স্মৃতিকে কার্যকরী স্মৃতি বলা হয় ক্ষণস্থায়ী স্মৃতিকে। এর অ্যান্সার হবে ক্ষণস্থায়ী স্মৃতি। তার আগে ছোট করে একটা জিনিস বলে রাখা দরকার যে দেখো, যখন আমাদের পরিবেশ থেকে কোনো তথ্য আসে তখন কিন্তু সেটা প্রথমে আমাদের সেন্সরি রেজিস্টারে আসে। সেই সেন্সরি রেজিস্টার থেকে কিছু তথ্য কিন্তু আমার কোথায় যায়, আমার শর্ট টার্ম মেমোরিতে যায়। ঠিক আছে? তারপর সেখান থেকে যেগুলো যায় সেগুলো হচ্ছে লং টার্ম মেমোরিতে যায় এবং সেটা হচ্ছে আমার দীর্ঘস্থায়ী স্মৃতি। এবং দীর্ঘস্থায়ী স্মৃতিতে যেগুলো পৌঁছানো, যে তথ্যগুলো, তার লংজিভিটিটা অনেক বেশি। ঠিক আছে? কিন্তু এই যে সেন্সারি রেজিস্টার থেকে, যে পরিবেশ থেকে আমি কিছু তথ্য পেলাম, সেটা আমার সেন্সারি রেজিস্টারে কিন্তু খুব অল্প সময় থাকছে। সেখানে কিন্তু একেবারে বিস্মৃতি হয়ে যায়, খুব কম সংখ্যক তথ্য, কিছু সিলেক্টিভ কিছু, যেটা আমার এসটিএম এ যায়। এসটিএম মানে কি আমরা বললাম যে শর্ট টার্ম মেমোরি, এবং এটাকেই আমরা বলছি যে ক্ষণস্থায়ী মেমোরি বা আমাদের কি বলছি না ওয়ার্কিং মেমোরি। ঠিক আছে? এই ওয়ার্কিং মেমোরিতেই আমাদের যত ধরনের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, যেরকম ধরো লার্নিং বলো বা কিছু প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান করা, ডিসিশন নেওয়া, এই সমস্ত কাজ আমাদের কিন্তু এই জায়গা থেকে হয়। এই ক্ষণস্থায়ী স্মৃতির যে জায়গাটা সেখান থেকে হচ্ছে। তার জন্য কিন্তু এটাকে আমরা কার্যকরী স্মৃতি বলছি। এবং এই স্মৃতিরও কিন্তু ধারণ ক্ষমতা কম, খুব মানে বেশি হলো 30 সেকেন্ডের বেশি নয়, তার আশেপাশে এর ধারণ মানে এই তত্ত্বটাকে ধারণ ক্ষমতা এর মধ্যে থাকছে। ঠিক আছে? এবং বাকি যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিতে যায়। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো, আমাদের সব তথ্য কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্টোর হয় না। ঠিক আছে? এবং দীর্ঘস্থায়ী স্মৃতিতে যেগুলো যায় সেগুলো হচ্ছে তার পরিসরটা অনেক বেশি, কিন্তু ক্ষণস্থায়ী স্মৃতিতে সেটা হচ্ছে যে অস্থায়ী, তারপরে হচ্ছে যে সীমিত ধারণ ক্ষমতা। এবং এখান থেকে আমাদের এটাকে আমরা কাজের স্মৃতি বা কার্যকরী স্মৃতি বা ওয়ার্কিং মেমোরি যাই বলো না কেন, সেটা হচ্ছে আমাদের থাকছে। এবং এগুলো আমাদের মনোযোগ বলো, কোনো কিছু জিনিসের মনোযোগ দেওয়া, কোনো সমস্যা সমাধান করা, কোনো কিছু শেখা, এই স্তরের স্মৃতির মধ্যে সেগুলো থাকছে এবং সেখান থেকে নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে? ওকে। এবং এরপর আরো যে ভাগগুলো আছে আমি তোমাদের সেগুলো হচ্ছে যে যখন ক্লাস নেব তখন সেই লেকচারে আলোচনা করে দেব। পরের প্রশ্নটা দেখো যে অর্থগত স্মৃতি, পর্যায়ক্রমিক স্মৃতি এবং প্রক্রিয়াগত স্মৃতি, এগুলো কিসের ভাগ? ঠিক আছে? তো ক্ষণস্থায়ী স্মৃতিতে আমরা বললাম ক্ষণস্থায়ী স্মৃতিতে কি কাজ হয় এবং সেগুলো আমরা কিভাবে ব্যবহার করছি। সেটা কিন্তু দীর্ঘমেয়াদী স্মৃতি হয় না। দীর্ঘস্থায়ী স্মৃতির কিছু ভাগ রয়েছে যেগুলো আমরা পড়বো, যেগুলো হচ্ছে যে কিছু স্মৃতিকে আমরা বলছি ইমপ্লিসিট, কিছুকে বলছি এক্সপ্লিসিট, যেখানে কনসাস অ্যাওয়ারনেস থাকছে, আবার কিছু ক্ষেত্রে কনসাস অ্যাওয়ারনেস আমাদের থাকে না। তো সেই ভাগটা আমি আজকে পড়াচ্ছি না, আমি জাস্ট ভাগটা বলে দিই যে দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরিরই ভাগ হচ্ছে এই অর্থগত স্মৃতি বা সিম্যান্টিক মেমোরি, এপিসোডিক মেমোরি, তারপরে হচ্ছে তোমার প্রসিডিউরাল মেমোরি বা প্রক্রিয়াগত স্মৃতি এবং ফটোগ্রাফিক মেমোরি। এগুলো সব হচ্ছে কিসের ভাগ? না দীর্ঘস্থায়ী স্মৃতির ভাগ। ঠিক আছে? ক্লিয়ার? এরপর 9 নম্বরটা দেখো, শিখন হচ্ছে বিচার বিবেচনাহীন যান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি কোন মনোবিদদের মত? আচরণবাদীদের মত, গেস্টালবাদীদের মত, সামাজিক নির্মিতিবাদীদের মত, না আচরণবাদী এবং গেস্টাল উভয়ের মত? তো আমরা যখন আগের দিন ক্লাসে
লার্নিং থিওরি বা বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি বলেছিলাম, বা আচরণবাদী শিখন তত্ত্বের যে ভাগ সেটা বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আচরণবাদী শিখনটা কি না, কোনো একটা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কোনো একটা স্থায়ী আচরণ করা, এবং তাদের মতে শিখন কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া, তাদের মতে শিখন হচ্ছে একটা যান্ত্রিক উপায় হচ্ছে। ওকে, এবং মানে স্টিমিউলাস এবং রেসপন্স, এখানে মূল কথাই কি না এস এবং আর আমরা মনে রাখবো যে কোনো একটা পার্টিকুলার অভিজ্ঞতা, মানে কোনো একটা পার্টিকুলার উদ্দীপনার পরিপ্রেক্ষিতে কোনো একটা আচরণ করা। কিন্তু গেস্টাল্টবাদী, তার আগে বলে রাখা দরকার যে গেস্টাল্টবাদী কারা। গেস্টাল্টবাদী হচ্ছেন, গেস্টাল্ট মনোবিদরা কারা? গেস্টাল্ট মনোবিদরা হচ্ছেন যে ভার্থহাইমার, কোফকা এবং কোহলার। এই তিনটে নাম আমরা মনে রাখবো এবং নোট ডাউন করবো, যাদের দরকার তারা নোট ডাউন করে নিও যে ভার্থহাইমার, কোফকা এবং কোহলার, এনাদের তিনজনকে আমরা গেস্টাল্টবাদী বলি। এবং গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে সমগ্র বা সমগ্র রূপ। তো গেস্টাল্টবাদীদের যাই পড়ো না কেন, শিখন তত্ত্ব পড়ো কি অন্য থিওরি পড়ো, পড়লে তোমরা বুঝতে পারবে তারা একটা জিনিস সবসময় মনে রাখবে গেস্টাল্ট থিওরি পড়তে গিয়ে, যে সমগ্রকে প্রত্যক্ষ করার কথা বলছেন, সেটা প্রবলেমই হোক বা যেটাই হোক, অ্যাজ আ হোল প্রত্যক্ষ করার কথা বলেন তারা বলছেন যে শিখন কোনো বিচার বিবেচনাহীন যান্ত্রিক প্রক্রিয়া নয়। কোনো একটা সমস্যা মূলক যখন আমার কাছে পরিস্থিতি আসে বা শিক্ষার্থীর কাছে আসে, সে কিন্তু সমগ্রটাকে প্রত্যক্ষ করে তারপর তার সমাধান করার চেষ্টা করে, হঠাৎ করে যান্ত্রিকভাবে সেটা কিন্তু করে নেয় না। ঠিক আছে, তাহলে এই যে যান্ত্রিক মতবাদ বা আচরণবাদীদের মত, এটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছেন কারা না, গেস্টাল্টবাদীরা। এবং গেস্টাল্ট কথার অর্থই হচ্ছে সমগ্র, অ্যাজ আ হোল প্রত্যক্ষ করা সমস্ত কিছুকে, দেন তারপর আসা তত্ত্বে। এবং এই জন্য ওনাদের থিওরিটা সমগ্রতাবাদের তত্ত্ব বা ফিল্ড থিওরিও বলা হচ্ছে। ঠিক আছে, এবং এনাদের কারা কারা এই গেস্টাল্টবাদের সঙ্গে যুক্ত সেই নামগুলো তোমাদের বললাম। সামাজিক নির্মিতিবাদ সম্পূর্ণ অন্য একটা থিওরি, যেটা তোমাদের সিলেবাসে নেই। আগের দিনই বলেছিলাম যে লার্নিং থিওরি যখন আমরা পড়ি তখন আমাদের কিন্তু অনেকগুলো থিওরি পড়তে হয়। লার্নিং থিওরির ভাগ আছে, যেরকম তোমাদের শুধুমাত্র আচরণবাদ এবং গেস্টাল্ট থিওরিটা পড়তে হয়। ঠিক আছে, সামাজিক নির্মিতিবাদের সঙ্গে ভয়গটস্কি যুক্ত, সেটা আলাদা থিওরি। ওকে, এবং বি অপশন কেন হবে না সেটা তোমরা বুঝতেই পারছো, এখানে উভয়ই বলা হয়েছে, এখানে উভয় না, এখানে অ্যান্সার হবে কোনটা না, গেস্টাল্টবাদী বা গেস্টাল্ট মনোবিদদের মত। এবং গেস্টাল্ট মনোবিদ কারা আশা করি তোমরা জেনেছো। তারপর যেটা আছে দেখো, অ্যান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি। আবারও বলছি, বইয়ের নাম তুলে প্রশ্ন দেওয়া বা কোটেশন দিয়ে প্রশ্ন দেওয়া, কোনো একটা সংজ্ঞা, যে স্মৃতির এই সংজ্ঞা কে দিয়েছেন, মনোযোগের এই সংজ্ঞাটা কে দিয়েছেন, বা মনোযোগ সংক্রান্ত এই কথাগুলো কে বলেছেন, বা কারোর নাম দিয়ে যে তিনি মনোযোগ সম্পর্কে কি বলেছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং এগুলোই আমাদের কিন্তু খুব কনফিউশন হয়ে যায়, এগুলো আমাদের মুখস্থ করতে হয়। হ্যাঁ, তো এগুলো তো বোঝানোর কিছু নেই। অ্যান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি গ্রন্থটা কার? এটা হচ্ছে মনোবিদ ম্যাকডুগালের গ্রন্থ। তাহলে আজকে আমরা এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং এসএসসি রিলেটেড আরো ইউনিট যা যা আছে, অন্যান্য ইউনিট থেকেও তোমাদের লেকচার আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত না থাকো সেখানে যুক্ত হয়েও, আমরা লিঙ্ক এখানে শেয়ার করে দেবো। তো চলো আজকে ক্লাসটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।